হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা নিট এবং আইআইটির জন্য ক্লাস 11th কেমিস্ট্রি বই শুরু করছি। দেখো, কেমিস্ট্রি সাবজেক্টটা স্টার্ট করছি। তো কেমিস্ট্রি সাবজেক্টের প্রথম যে বেসিক যে বেসিক যে চ্যাপ্টারগুলো দরকার সেগুলোর মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে যার নাম কি মোল কনসেপ্ট। তো মোল কনসেপ্ট থেকে আজ থেকে আমরা মোল কনসেপ্ট চালু করব। তো মোল কনসেপ্ট বোঝার আগে তোমাকে ম্যাটার বুঝতে হবে, পদার্থ বুঝতে হবে। দেখো ম্যাটার কি, ম্যাটার যেটা বলছে, দেখো ম্যাটার কি বলছে, বলছে এনিথিং হুইচ ইজ মাস অ্যান্ড অকুপাইড ভলিউম অ্যান্ড স্পেস। মানে কি, যার কিছুটা ভর থাকবে এবং যা কিছুটা স্থান দখল করবে। মনে করো একটা পেন, এ একটা পেন রয়েছে, যার কি একটু ভর থাকবে, এম মনে করো মাস রয়েছে, একটা ভর থাকবে এবং যে কিছুটা স্থান দখল করবে, যে নিচে একটা কিছুটা স্থান দখল করে রয়েছে, তাহলে এইটাকেই কি বলবো, পদার্থ বা ম্যাটার। তাহলে কি বলছে, এনিথিং হুইচ হ্যাজ মাস অ্যান্ড অকুপাইড, মানে কি কিছুটা স্থান দখল করে থাকবে। অকুপাইড মানে হচ্ছে দখল করা। অকুপাইড ভলিউম অর পেস ইজ কল্ড ম্যাটার। যার ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে পদার্থ বলে। কোনগুলো হতে পারে, যেমন বই, তুমি বই রেখেছো, এই একটা বইকে এখানে রেখে দিয়েছো, তাহলে বই দেখো, বইয়ের একটা ভর থাকবে এবং বই কিছুটা স্থান দখল করবে, এটাকেই কি বলবো, তার ম্যাটার। তাহলে বই একটা ম্যাটার হবে, পেন একটা কি ম্যাটার হবে, পেন্সিল একটা ম্যাটার হবে, ওয়াটার একটা ম্যাটার হবে, এয়ার, এয়ার কি ম্যাটার হবে? অবশ্যই হবে, কারণ এয়ারে কি রয়েছে, বায়ু যদি দেখো, তুমি বায়ু যদি দেখো, বায়ুর কি রয়েছে, ভর থাকবে এবং বায়ু কিছুটা স্থান দখল করে থাকে। বায়ুটা কি কিছুটা স্থান দখল করে থাকবে, কিছুটা স্থান দখল করে থাকবে, এই জন্য বায়ুকে বা এয়ারকে কি বলে, ম্যাটারের মধ্যে রাখা হয়েছে। এবার যদি বলো লাইট, লাইট কি ম্যাটার হবে? আলো, আলোর কি ভর থাকবে, আলোর ভর থাকবে না, বা আলো কিছুটা স্থান দখল করছে, এটা আমরা বুঝতে পারছি না, তাহলে কি বলবো, আলো হচ্ছে ম্যাটারের মধ্যে পড়বে না, নন ম্যাটারের মধ্যে পড়বে। যদি তুমি ইয়ে বলো, সাউন্ড বলো, সাউন্ড কি হবে, সাউন্ড হচ্ছে নন ম্যাটারের মধ্যে পড়বে, কারণ সাউন্ডের কি ভর আমরা মাপতে পারবো না, কিন্তু সাউন্ডের ফ্রিকোয়েন্সি, সাউন্ডের যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কিন্তু ম্যাটারের মধ্যে পড়বে, এগুলো কিন্তু আলাদা জিনিস, এগুলোকে পরিমাপ করতে পারবো, এগুলো রাশির মধ্যেই পড়ছে, এগুলো রাশির মধ্যে পড়ছে, এগুলো ম্যাটার না, সরি এগুলো ম্যাটার না, এগুলো রাশির মধ্যে পড়ছে। কিন্তু সাউন্ড যেটা রয়েছে বা লাইট যেটা রয়েছে, এগুলো ম্যাটার নয়, কারণ কি এদের এদের কোনো ভর নেই এবং এরা কিছুটা স্থান দখল করে না। তাহলে ম্যাটার কারা, ম্যাটার কারা বলছে, এনিথিং হুইচ হ্যাজ মাস, যার কিছুটা ভর থাকবে এবং যে কিছুটা স্থান দখল করবে তাকে কি বলবো, ম্যাটার বলবো। যেমন বুক রয়েছে, পেন রয়েছে, পেন্সিল, ওয়াটার, এয়ার, এরকম রয়েছে। পরে দেখো কি বলছে, পরে তার আগে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কোশ্চেন মানে থিওরি প্লাস কোশ্চেন হবে এখানে, থিওরির সাথে সাথে কি হবে, কোশ্চেন, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, এর বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না, এখানেই এনসিআরটি কভার হবে, এর সঙ্গে কি হবে, এনসিআরটি কভার হবে এবং আমাদের 11-এর যে বুক রয়েছে সেটাও কভার হয়ে যাবে। বেসিক্যালি আমাদের টার্গেট কি, নিট এবং আইআইটি। এবার ওইটা যখন তুমি পড়বা, সঙ্গে ক্লাস 11-এর সেমিস্টারগুলো এমনিই কভার হয়ে যাবে। তাহলে দেখো, বলছে সিলেক্ট দ্য কারেক্ট এক্সাম্পল অফ ম্যাটার, বলছে নিচের কোনটা সঠিক, কোন বলছে কোনটা ম্যাটার, বলছে নিচের কোনটা ম্যাটার, বলছে কোনটি পদার্থ, তার মানে সাউন্ড কি পদার্থ বলেছি না, হিট কি পদার্থ না, বুক কি পদার্থ, তাহলে কি হবে, বুক পদার্থ, কারণ কি বুক একটা নির্দিষ্ট জায়গা দখল করে এবং বুকের কিছুটা ভর রয়েছে। হিট কোনো জায়গা দখল করবে, করবে না, বা কোনো ভর রয়েছে, ভর নেই, তাহলে কি বলবো, হিট হচ্ছে নন ম্যাটার, সাউন্ড হচ্ছে নন ম্যাটার। তারপর দেখো, হুইচ ইজ নট এক্সাম্পল অফ ম্যাটার, পরের কোশ্চেন দেখো, কোনটি ম্যাটার নয়, পেন হচ্ছে ম্যাটার বলেছি, পদার্থ কোনটা, পেন হচ্ছে পদার্থ, ওয়াটার হচ্ছে ম্যাটার, এয়ার হচ্ছে ম্যাটার, তাহলে লাইট হচ্ছে নন ম্যাটার, লাইট হচ্ছে কি নন ম্যাটার, তাহলে এইটাই হচ্ছে রাইট অপশন, এটা হচ্ছে রাইট অপশন। তারপরেরটা দেখো কি বলছে, পরে বলছে ম্যাটারকে এবার রাসায়নিক উপাদান মানে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের ওপর ভিত্তি করে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে পিওর সাবস্টেন্স আর এক হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্স মানে কি, পিওর সাবস্টেন্স মানে হচ্ছে, ধরো তুমি ওয়াটার নিয়েছো, 1 লিটার ওয়াটার রয়েছে, 1 লিটার কি রয়েছে, ওয়াটার রয়েছে, 1 লিটার ওয়াটার রয়েছে, এই ওয়াটারের মধ্যে কেবলমাত্র তুমি এইচ টু ও মলিকুলই পাবা, এইচ টু ও, আর কোনো মলিকিউল রয়েছে, আর কোনো অণু রয়েছে এর মধ্যে, আর কোনো অণু রয়েছে, নেই। তাহলে এটা একটা পিওর সাবস্টেন্স, মানে একই টাইপের অণু বারবার রিপিট হবে, একই টাইপের অণু অনেক রয়েছে, সেগুলোর মধ্যে কি বলবো, সেটা হচ্ছে পিওর সাবস্টেন্স, বিশুদ্ধ সাবস্টেন্স। বিশুদ্ধ কি পদার্থ রয়েছে, যেরকম ধরো O2 অক্সিজেন গ্যাস রয়েছে, এটাও কি হবে, এটাও পিওর সাবস্টেন্স। যদি O3 বলি, O3 কি পিওর সাবস্টেন্স, কেবলমাত্র অক্সিজেনের অণু দিয়েই তৈরি এগুলো। কিন্তু আমি যদি এটাই বলতাম যে, এটাকেই যদি আমি বলি যে হচ্ছে H2O রয়েছে, তার সাথে আমি কি মেশাচ্ছি, চিনি মেশাচ্ছি, তার সাথে বা সুগার মেশালাম বা গ্লুকোজ মেশালাম, C6H12O6 মিশিয়ে দিচ্ছি, তাহলে দেখো এইটা কিন্তু আর পিওর সাবস্টেন্স থাকবে না, পিওর পদার্থ থাকবে না, বিশুদ্ধ পদার্থ থাকবে না, কারণ কি এখানে এক টাইপের অণু নেই,
এখানে তো সিআইও অক্সিজেন হাইড্রোজেন মানে জল রয়েছে, সঙ্গে কি রয়েছে গ্লুকোজের অণু রয়েছে, তাহলে এটা একটা মিক্সচারে চলে গেছে। এটা কি হচ্ছে মিক্সচারে চলে গেছে দেখো। তাহলে পিওর সাবস্টেন্স মানে কি কালেকশন অফ ওয়ান টাইপ অফ অ্যাটম অথবা মলিকিউল, মানে কি কালেকশন অফ ওয়ান টাইপ মানে কি সিঙ্গেল টাইপ অথবা মলিকিউল বা অ্যাটম দিয়ে থাকবে। যেরকম দেখো H2O একই রকম অণু দিয়ে মানে হাইড্রোজেন অণু মানে হচ্ছে কি জলের অণু পরপর রয়েছে, জলের অণু অনেকগুলো রয়েছে মনে করো, তাহলে এটা পিওর সাবস্টেন্স। যেমন সোডিয়াম একটা ধাতুই রয়েছে, ওর সঙ্গে অন্য কোনো ধাতুর মিক্সচার নেই, যেমন হিলিয়াম গ্যাস, এই গ্যাসের মধ্যে অন্য কোনো গ্যাস নেই, তাহলে কি হবে এটা হচ্ছে পিওর সাবস্টেন্স। যেমন অক্সিজেন গ্যাসের মধ্যে অন্য কোনো গ্যাস মেশানো নেই, তাহলে এটাকে পিওর সাবস্টেন্স। যেমন বাংলায় দেখো কিভাবে লিখেছি, কেবলমাত্র একই প্রকারের অণু বা পরমাণু দিয়ে তৈরি। মিক্সচার মানে কি কালেকশন অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ মলিকিউল অর অ্যাটম, মানে কি দুই বা ততোধিক পরমাণু বা অণুর মিশ্রণ। যেরকম কি ধরো আমি নাইট্রোজেন গ্যাস নিয়েছি, তার মধ্যে অক্সিজেন গ্যাস মিশিয়ে দিলাম, বা তুমি হাইড্রোজেন আর নাইট্রোজেনের মিশ্রণে কি তৈরি করো, NH3 তৈরি করছো, অ্যামোনিয়া গ্যাস। তাহলে এইটা হচ্ছে মিক্সচার, এইটা কি তার মিক্সচার রয়েছে। তাহলে দুই বা ততোধিক পরমাণু বা অণুর মিশ্রণকে কি বলে মিক্সচার বলে, মানে মিশ্র পদার্থ। যেমন চা, যেমন ট্রি বলছে, ট্রি কি করছে, ট্রির সাথে কি পাবা তুমি, এক তো জল পাচ্ছ, তারপরে কি যদি তুমি জল দিচ্ছ এর মধ্যে জল থাকবে, জল দিয়ে চাতে জল দেবা, আর কি থাকবে চিনি থাকবে, প্লাস কি দেবা চিনি থাকছে, আর কি থাকছে সুগার থাকছে, আর কি থাকছে, আর কি থাকছে চা পাতা থাকছে, তাহলে এটা একটা মিক্সচার হয়ে গেছে। এটা কি একটা মিক্সচার হয়ে গেছে। যা এয়ার, বায়ুতে কি কি থাকে, বায়ুতে বিভিন্ন গ্যাস থাকে, কি খাইয়া থাকে নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, CO2 গ্যাস থাকে, জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে, এই সমস্ত গ্যাসের মিশ্রণ। তাহলে এটা কি একটা একটা মিশ্রণ, এটা কি একটা মিশ্রণ, তাহলে এটা তো মিশ্রণ, এটা পিওর সাবস্টেন্স হবে না। তাহলে তারপরে দেখো কি বলছে, পরে দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেলস আর দ্য এক্সাম্পল অফ দ্য পিওর সাবস্টেন্স, বলছে নিচের কোনগুলি বিশুদ্ধ পদার্থ। দেখো হাইড্রোজেন গ্যাস রয়েছে, এখানে অন্য কোনো টাইপের গ্যাস রয়েছে নেই, তাহলে এটা একটা পিওর। CO2 কেবলমাত্র একই টাইপের অক্সিজেন দিয়ে তৈরি, একই টাইপের CO2 মানে CO2 রয়েছে, অন্য কোনো গ্যাস নেই, তাহলে এটাও তাই হবে। NO এনে রয়েছে, এনে সোডিয়াম রয়েছে, সোডিয়াম, এটা সোডিয়াম সলিড রয়েছে, এটাও হবে। তাহলে সবগুলো, এটার অ্যান্সার কি সবগুলোই। পরে নেক্সটে চলে আসো কি বলছে, দেখো বলছে পিওর সাবস্টেন্স। এবার যে বিশুদ্ধ সাবস্টেন্স পড়েছিলাম আমরা, এখানে কি পড়েছি দেখো, ম্যাটারকে দুভাগে ভাগ করেছে, একটা পিওর সাবস্টেন্স আর একটা কি মিক্সচার। এবার এই পিওর সাবস্টেন্সেরই ডিফারেন্ট পড়বো, এই পিওর সাবস্টেন্সেরই কি পড়বো ভাগ করবো। পিওর সাবস্টেন্সকে ক ভাগে ভাগ করা হয়েছে, দুভাগে, এক হচ্ছে এলিমেন্ট আর এক একটি কম্পাউন্ড। এলিমেন্ট মানে কি মৌলিক পদার্থ, আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলো, মৌলিক পদার্থ বলতে গেলে ধরো এরম রয়েছে, ধরো অক্সিজেন নিয়েছি আমি, এটা রয়েছে, N2 রয়েছে, আর কি লিখতে পারি, হাইড্রোজেন রয়েছে, এগুলো রয়েছে। আর যৌগিক পদার্থ কি রয়েছে, দেখো CO2 লিখলাম, H2O লিখলাম, আর কি লিখলাম, SO2 লিখলাম। মানে কি কেবলমাত্র একই পরমাণু দিয়ে তৈরি হবে, একই পরমাণু দিয়ে তৈরি হবে। যেমন অক্সিজেন, এটা কি অণু, এটাকে কি বলে অণু বলে, এগুলোকে কি বলে অণু। আর অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, এই দুটো অক্সিজেন পরমাণু তৈরি মিলে কি তৈরি হচ্ছে O2। মানে একই টাইপের অণু দিয়ে তৈরি হবে, একই টাইপের অণু থাকবে, অন্য কোনো অণু থাকবে না, তাহলে কি হবে সেটা মৌলিক অণু। যেমন নাইট্রোজেন দেখো, দুটো নাইট্রোজেন, হাইড্রোজেন কি হাইড্রোজেন হাইড্রোজেন মিলে তৈরি করেছে, যেমন অক্সিজেন O3 ওজন অণু, এটাও কি অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন মিলে তৈরি করেছে। তাহলে একই টাইপের পরমাণু দিয়ে থাকলে, একই টাইপের পরমাণু যদি রিপিট হয়, তাহলে সেটাকে কি বলবো, সেটাকেই বলবো মৌলিক অণু বা এলিমেন্ট। আর কি এইদিকে কি বলছে দেখো, CO2 যেটা রয়েছে দেখো, এখানে তুমি কার্বন একটা পরমাণু পাচ্ছ, অক্সিজেন একটা পরমাণু পাচ্ছ, একের অধিক থাকছে, তাহলে এটা কি যৌগিক কম্পাউন্ড। একইভাবে H2 দেখো হাইড্রোজেন পাচ্ছ, অক্সিজেন পাচ্ছ, সালফার ডাইঅক্সাইডে দেখো S আর অক্সিজেন পাচ্ছ। যদি তুমি নাইট্রিক অ্যাসিড নাও, HNO3 নাও, এখানে কি কি পরমাণু পাচ্ছ, হাইড্রোজেন পাচ্ছ, নাইট্রোজেন পাচ্ছ, আর অক্সিজেন পাচ্ছ। অক্সিজেন কটা রয়েছে, তিনটে। তাহলে টোটাল কটা পরমাণু রয়েছে এটাতে, এটা কটা পরমাণু রয়েছে দেখো, তিনটে, একটা চারটে, একটা পাঁচটা, টোটাল পাঁচটা পরমাণু রয়েছে। তাহলে একের অধিক পরমাণু দিয়ে যখন তৈরি হবে, তখন তাকে কি বলে কম্পাউন্ড, তখন তাকে কি বলে কম্পাউন্ড বা যৌগিক। যেমন যেমন ধরো তুমি যদি এটা নাও, NH3 নাও, এটা কি বলো যৌগিক না যৌগিক না এলিমেন্ট, এটা কম্পাউন্ড না এলিমেন্ট, মানে যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। কারণ কি এখানে নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে। তাহলে দেখো আমরা কি পড়ছি এবার, যেটা পড়লাম সেটা এখানে, যেটা পড়ার আগে সেটা বুঝলাম, সেটা একবার পড়ে নিই, দেখো কিভাবে লিখেছে। বলছে পিওর সাবস্টেন্স মানে হচ্ছে বিশুদ্ধ পদার্থকে দুভাগে ভাগ করেছি, একটা এলিমেন্ট মানে মৌলিক পদার্থ, একটা কম্পাউন্ড মানে কি যৌগিক পদার্থ। কনসিস্ট অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম, মানে কি কেবলমাত্র একই টাইপের অণু দিয়ে গঠিত, কেবলমাত্র একই টাইপের অণু দিয়ে তৈরি। কনসিস্ট অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম, ইটস কল্ড এলিমেন্ট, মানে কি একে মৌলিক পরমাণু দিয়ে, বলছে একই মৌলের পরমাণু দিয়ে গঠিত। যেমন
অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ক্লোরিন রয়েছে, দেখো একই টাইপের হিলিয়াম রয়েছে। হিলিয়াম তো হিলিয়াম টু হয় না, হিলিয়াম টু হয় না, হিলিয়াম আর হিলিয়াম মিলে হিলিয়াম টু হয় না, মানে কি নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করে না। যেমন নিয়ন আর নিয়ন মিলে নিয়ন টু হবে না। কার্বন রয়েছে, P4 রয়েছে, S8 রয়েছে, S8 মানে হচ্ছে সালফারের S8 ফর্ম এক্সিস্ট করে, মানে 8টা সালফার এরম তৈরি করে এরম তৈরি হচ্ছে, 8টা সালফার যুক্ত হয়ে S8 তৈরি হচ্ছে। আর এখানে কম্পাউন্ড মানে কি কনসিস্ট টু অর মোর দ্যান, বলছে কনসিস্ট টু অর মোর অ্যাটমস, মানে কি দুই অথবা দুইয়ের বেশি পরমাণু, দুই অথবা দুইয়ের বেশি পরমাণু দিয়ে তৈরি, দুই বা ততোধিক পরমাণুর মৌলের পরমাণু দ্বারা গঠিত। যেমন জল রয়েছে HNO3, নাইট্রিক অ্যাসিড রয়েছে NaCl রয়েছে, H2SO4 হবে, অনেক কিছু হবে এখানে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ বোঝা গেছে। তারপরে কোশ্চেন, আর পরের টপিকে চলে আসো, কি বলছে দেখো। অ্যাটমিসিটি মানে কি? অ্যাটমিসিটি বলতে কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, মানে কি দ্য নাম্বার অফ অ্যাটম ইন ওয়ান মলিকিউল, বলছে ইন ওয়ান মলিকিউল অফ অ্যাটম ইজ কল্ড অ্যাটমিসিটি। মানে কি, ধরো আমি নাইট্রোজেন লিখলাম, ধরো নাইট্রোজেন লিখলাম, এ একটা নাইট্রোজেনের একটা অণু নিয়েছি, একটা অণুতে কতগুলো নাইট্রোজেন রয়েছে? দুটো নাইট্রোজেন রয়েছে, তাহলে এর অ্যাটমিসিটি, এর পারমাণবিকতা কত? 2। ধরো আমি Cl2 লিখলাম, Cl2 লিখলাম, তাহলে এটা কত হবে? 2 হবে অ্যাটমিসিটি। যদি আমি P4 লিখি, তাহলে এর কত হবে? কটা কটা ফসফরাস মিলে তৈরি হচ্ছে? 4টে ফসফরাস, ওটা তার অ্যাটমিসিটি। এগুলো সব কি? এক তো এলিমেন্ট আর প্লাস অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি কত? 4। একইভাবে যদি আমি এটা লিখি, একইভাবে যদি আমি এটা লেখার চেষ্টা করি যে S8 হবে কত? S8 মানে কত? এর অ্যাটমিসিটি কত? 4। এর অ্যাটমিসিটি কত? 4। দেখো কি বলছে, অ্যাটমিসিটি মানে কি? বাংলায় কি? পারমাণবিকতা। অ্যাটমিসিটির বাংলা কি? পারমাণবিকতা। বাট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন ওয়ান মলিকিউল অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিসিটি। মানে কি, কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। কেবলমাত্র এলিমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, এলিমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখো, তাহলে অ্যাটোমিসিটি বলছে অ্যাটোমিসিটি অফ ক্লোরিন, মানে যেরকম ক্লোরিনের পারমাণবিকতা, ক্লোরিনে কটা পরমাণু দিয়ে তৈরি? 2, তাহলে দুটো হবে। ফসফরাস কটা? 4টে, তাহলে 4 হবে। অ্যাটোমিসিটি অফ ফসফরাস লেখা আছে। অ্যান্ড আর্গন কত রয়েছে? আর্গন তো কিছু নেই, মানে একটাই রয়েছে, তাহলে 1 হবে। অ্যাটোমিসিটি অফ আর্গন। যদি আমরা হিলিয়ামের করতাম, বলতাম হিলিয়ামটা কত হবে? হিলিয়ামের অ্যাটোমিসিটি কত হবে বলো? হিলিয়ামের অ্যাটোমিসিটি কত হবে? হিলিয়ামের অ্যাটোমিসিটি 1 হবে। হিলিয়ামের অ্যাটোমিসিটি কত হবে? 1 হবে। নিয়নের অ্যাটোমিসিটি কত হবে? 1 হবে। নিয়নের অ্যাটোমিসিটি কত হবে? 1। পারমাণবিকতা 1। পরের টপিকে চলে আসো, কি বলছে বলতে দেখো, পরের কোশ্চেন দেখা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেলস আর দ্য এক্সাম্পল অফ দ্য এলিমেন্ট। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিকেলস, নিচের কোন পার্টিকেল রয়েছে যেটা হচ্ছে এলিমেন্টের উদাহরণ, মানে নিচের কোনটি মৌলিক পদার্থ? কোনটা মৌলিক পদার্থ? এয়ার কি মৌলিক পদার্থ? এয়ার তো মিক্সচার। এয়ার কি রয়েছে? এয়ার তো মিক্সচার রয়েছে না, এয়ার তো মিশ্র পদার্থ। P4 কি রয়েছে? P4 হচ্ছে দেখো মৌলিক পদার্থ। এর অ্যাটমিসিটি কত রয়েছে? অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি বলো তো কত? P4 এর অ্যাটমিসিটি কত? 4 হবে। যেমন এইটা দেখো কম্পাউন্ড, এটা কি? হাইড্রোজেন থাকবে প্লাস অক্সিজেন রয়েছে, এটা কি? তাহলে কম্পাউন্ড এলিমেন্ট, কম্পাউন্ড পদার্থ। এ কম্পাউন্ড ম্যাটার, এলিমেন্ট না, কম্পাউন্ড ম্যাটার। CO2 কি? CO2 কি রয়েছে? CO2 হচ্ছে কম্পাউন্ড ম্যাটার রয়েছে, কারণ কি কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন রয়েছে এবং অক্সিজেন, মানে একের অধিক, মানে দুই বা ততোধিক, বলছে দুই বা ততোধিক পরমাণু দিয়ে যখন তৈরি হবে তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? কম্পাউন্ড এলিমেন্ট বলে। একইভাবে পরেরটা দেখো, বলছে হাউ মেনি পার্টিকেলস আর দ্য এক্সাম্পল অফ কম্পাউন্ড। বলছে হাউ মেনি পার্টিকেলস আর দ্য এক্সাম্পল অফ কম্পাউন্ড। নিচের কোনগুলো রয়েছে যেগুলো হচ্ছে কম্পাউন্ডের উদাহরণ? কোনগুলো কম্পাউন্ডের উদাহরণ? দেখো, H2 কি কম্পাউন্ডের উদাহরণ? অবশ্যই H2 কম্পাউন্ডের উদাহরণ। কি কি রয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। আর কি CO2 কি রয়েছে কম্পাউন্ডের উদাহরণ? হ্যাঁ, কারণ কার্বন আর অক্সিজেন দিয়ে তৈরি, কার্বন আর অক্সিজেন দিয়ে তৈরি। বায়ু কি হবে? এয়ার কি হবে? এয়ার তো মিক্সচার হবে, কারণ এয়ারে বিভিন্ন টাইপের গ্যাস থাকে, তাহলে এয়ার কি? মিক্সচারের উদাহরণ। চিনির জলীয় দ্রবণ মানে কি? চিনির জলীয় দ্রবণ মানে কি? সুগার থাকবে আর জল থাকবে, তাহলে সুগার প্লাস ওয়াটার। সুগার প্লাস ওয়াটার থাকাকে কি বলে? সুগার প্লাস ওয়াটার মানে কি? এটা মিষ্ট হয়ে গেল। সুগার প্লাস ওয়াটার মানে কি? মিষ্ট হয়ে গেল, মানে একই টাইপের অণু থাকবে। পিওর সাবস্টেন্সেস দেখুন, যখন একই টাইপের অনু, মানে কি এটা বলেছিলাম দেখো, কেবলমাত্র জল থাকলে জলই থাকবে, অন্য কিছু থাকবে না, তাহলে ওটা পিওর সাবস্টেন্স হবে। ওটা কি পিওর হবে? এই পিওরের মধ্যে আবার দুই রকম বলেছে, এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্ট কোনটা? কেবলমাত্র একই টাইপের পরমাণু থাকতে হবে, আর যদি এক বা একের অধিক পরমাণু দিয়ে তৈরি হয় তখন তাকে কম্পাউন্ড বলে। তাহলে এখানে কি রয়েছে? চিনির দ্রবণ, তাহলে কি হলো? মিক্সচার হয়ে গেল, দ্রবণ মিক্সচার হয়ে গেছে। সোডিয়াম কি? এটা এটা এলিমেন্ট থাকবে, এটা কি? এলিমেন্ট থাকবে। তাহলে কোনটা কোনটা পেয়েছি আমরা? এক তো জল পাচ্ছি, এক কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তাহলে কটা হচ্ছে? দুটো। তাহলে কটা হচ্ছে? দুটো। পরে টপিকে আসো, কি বলছে দেখো, বলছে মিক্সচার। দেখো এবার মিক্সচারকে আবার দুভাগে ভাগ করা হয়েছে।
মিক্সারকে যখন তুমি দুভাগে ভাগ করছো তখন কি বলছো, মিক্সারকে দুভাগে ভাগ করার সময় তুমি দেখো, এক তো হোমোজেনাস মিক্সার বলতে পারো, এক হচ্ছে হেটারোজেনাস মিক্সার বলতে পারো। হোমোজেনাস মানে কি সমসত্ব মিশ্রণ, আর হেটারোজেনাস মানে কি অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ মানে কি, মানে যে মিশ্রণে বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই হবে। মানে কোনো মিশ্রণের যখন গঠন আর ধর্ম একই থাকবে, মানে কি মিশ্রণটা ইউনিফর্মলি কম্পোজিশন, বলছে মিশ্রণের কম্পোজিশন কি ইউনিফর্ম হবে। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম মানে যদি চিনি আর জলের, বলছে চিনি আর জলের দ্রবণ, জলীয় দ্রবণ তৈরি করো, চিনি আর জলের চিনি প্লাস মানে ওয়াটার প্লাস H2 সঙ্গে যদি চিনি মিশিয়ে দাও, যদি চিনি মেশাও, সুগার মেশাও, তাহলে কি এইটা কিছুক্ষণ পরে কি তুমি চিনি আর জলকে আলাদা করতে পারবে? চিনিকে তুমি খুঁজে পারবে ওর মধ্যে? মানে চিনি আর জলকে কি তুমি পার্থক্য করতে পারবে? পারবে না। যদি না পারো তাহলে কি ওরা সমসত্ব মিশ্রণ, পরও মিশে গেছে একইভাবে, তাহলে মিশ্রণের বিভিন্ন অংশে গঠন ও ধর্ম একই হবে, মানে যেখান থেকেই খাও মিষ্টি লাগবে জলটা, যদি চিনি বেশি পরিমাণ থাকে। আর যদি অসমসত্ব মিশ্রণ করো, অসমসত্ব মিশ্রণ মানে কি যেখানে মিশবে না, যেরকম ওয়াটারের উপরে তুমি তেল ঢাললে, ওয়াটারের উপরে কি মানে জলের উপরে যদি তেল ঢালো তাহলে কি ওইটা কি মিশবে? তাহলে মিশবে না। এই জন্য একে বলে অসমসত্ব মিশ্রণ বা হেটারোজেনাস মিশ্রণ আর কি হোমোজেনাস মিক্সার। হোমোজেনাস মিক্সার মানে কি, যেমন সুগার সলিউশন হোমোজেনাস মিক্সার, এয়ার হচ্ছে বায়ুর উদাহরণও কি রয়েছে হোমোজেনাস মিক্সারের মধ্যে পড়ে। তাহলে হচ্ছে হেটারোজেনাসের মিক্সারের উদাহরণ কি, অয়েল প্লাস ওয়াটার, মানে জলে যদি তেল ঢালো অথবা তেলে যদি জল দাও তাহলে তার উদাহরণটা কিসে আসবে, হেটারোজেনাস মিক্সারের মধ্যে আসবে, হেটারোজেনাস মিক্সারের মধ্যে আসবে। পরের টপিকে আসো, দেখো কি বলছে এটাই। একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে ম্যাচ দ্য ফলোয়িং, বলছে নিচের কোনটা ম্যাচ করো। এখানে বাংলাটা লেখা নেই যদিও, বলছে নিচের কোনটা মেলাও, কোন স্তম্ভ বা মানে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাও। তাহলে দেখো এলিমেন্ট দেওয়া আছে প্রথমে, মৌলিক অণু। এলিমেন্ট মানে কি, ওয়ান টাইপ অফ এলিমেন্ট দিয়ে, ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে, অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম দিয়ে তৈরি থাকবে। যেরকম দেখো অক্সিজেন, কেবলমাত্র অক্সিজেন অণু, এটা কেবলমাত্র অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি, দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। যদি O3 থাকতো তাও এটা এলিমেন্টের মধ্যে আসবে, কারণ কি অক্সিজেন, অক্সিজেন প্লাস অক্সিজেন মানে অক্সিজেন পরমাণু দিয়েই তৈরি। তাহলে এলিমেন্টে এ আসছে কোনটাই, এসে, এ আসছে কোনটায়, এসে, কোনটায় কোনটায় আছে, এটাতে আর আছে, তাহলে এটা হবে না। এ এস আছে, এখানে এ আসছে, এর সাথে আর আসবে, আসবে না। দেখো H2, এটা কি কম্পাউন্ডে আসবে, এটা কিসে আসবে, কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড কোনটা রয়েছে, বি আর এ আসছে। আর কি পড়ে থাকছে, মিক্সচার, মিক্সচারের মধ্যে কি বলেছি, এ আর আসবে, সুগার সলিউশন আসবে, আর দুটো কি হোমোজেনাস মিক্সচারের উদাহরণ আসছে। তাহলে মিক্সচারের মধ্যে কি আসছে, এয়ার আর সুগার সলিউশন, তাই না, মানে পি অ্যান্ড কিউ। তাহলে সি এর সাথে কি আসছে, পি অ্যান্ড কিউ, তাহলে কোনটা উত্তর, এটা। পরের টপিকে আসো, কি বলছে দেখো। এইবার পদার্থকে আমরা তিনটে স্টেটে ভাগ করছি। অ্যাকচুয়ালি পদার্থের কটা স্টেট রয়েছে বলো তো, পাঁচটা স্টেট রয়েছে। পদার্থের কটা অবস্থা রয়েছে, পাঁচটা। কি কি রয়েছে, এক তো তুমি সলিড পাবা, মানে কঠিন পাবা। আর কি পাবা, লিকুইড পাবা, মানে তরল পাবা। আর কি পাবা, গ্যাসিয়াস পাবা, গ্যাসিয়াস মিশ্রণ পাবা বা গ্যাস মিশ্রণ পাবা। আর কি পাবা, প্লাজমা পাবা। আর একটা স্টেট পাবা, সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সেট। বোস আইনস্টাইন, আইনস্টাইন কনডেনস্টেট, কনডেনস্টেট। তাহলে কটা স্টেট রয়েছে, পাঁচটা স্টেট রয়েছে। ম্যাটারের কটা স্টেট রয়েছে, পাঁচটা স্টেট রয়েছে। কি কি, একটা সলিড রয়েছে, একটা লিকুইড রয়েছে, একটা গ্যাসিয়াস রয়েছে, এবং এই দুটোকে এক্সট্রা ভাবে পড়াবো। তার মধ্যে আমরা এইটাই পড়বো, এটা পড়বো না, এই সিলেবাসে আমাদের দরকার নেই, এটা একটুখানি পড়বো। প্লাজমা খালি একটা কথা লিখে রাখবো, ব্যাস। তাহলে প্লাজমা আর বোস আইনস্টাইন কনডেনসেট কি করছে, কনডেনসেট, কনডেনসেট স্টেট নয়, কনডেনসেট রয়েছে, বা স্টেটও পড়তে পারো, স্টেট। বলছে বোস আইনস্টাইন কনডেনসেট রয়েছে। এটা যদি দেখো তুমি, তাহলে ম্যাটারকে তুমি দুভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করেছে এখানে, এছাড়াও আরো দুটো রয়েছে, একটা প্লাজমা আর বোস আইনস্টাইন কনডেনসেট রয়েছে। তাহলে সলিড থাকবে, লিকুইড থাকবে এবং গ্যাসিয়াস থাকবে। এইবার কি বলছি, ধরো সলিড রয়েছে, আমি সলিডকে কি লিকুইডে নিয়ে যেতে পারবো? আমি কঠিনকে কি লিকুইডে নিয়ে যেতে পারবো? অবশ্যই নিয়ে যেতে পারবো। কি করতে হবে, এর জন্য আমাকে হিট দিতে হবে, এর জন্য আমাকে তাপ দিতে হবে, এর জন্য আমাকে কি তাপমাত্রা বাড়াতে হবে। যদি তাপ বাড়াই তাহলে এখানে হিট দিতে থাকি, তাহলে সলিড কিসে পরিণত হবে, লিকুইডে পরিণত হবে। আবার লিকুইডকে যদি হিট দিই তাহলে কিসে পরিণত হবে, লিকুইডকে যদি আমি হিট দিই তাহলে কিসে পরিণত হবে, গ্যাসিয়াসে পরিণত হবে বা গ্যাসে পরিণত হবে। সেম, লিকুইডকে যদি তুমি ঠান্ডা করো তাহলে কিসে আসবে, সলিডে। কিসে আসবে, সলিড আসবে। যদি কোল্ড করো, ঠান্ডা করো।
আবার যদি গ্যাসকে যদি ঠান্ডা করো, যে কোল্ড করো, তাহলে কি হবে? সেটা কিসে আসবে? লিকুইড। লিকুইডকে কোল্ড করলে কিসে আসবে? সলিডে আসবে। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো এইবার আমরা এটাকেই কিভাবে পড়বো। দেখো ওই যেটা বলেছিলাম, এই যে কঠিনকে যদি তাপ দিই তাহলে সেটা কিসে আসে? তরল। তরলকে যদি আবার তাপ দিই তাহলে কিসে আসে? গ্যাসে আসে। একইভাবে গ্যাসকে যদি ঠান্ডা করা হয়, কুলিং করা হয়, তাহলে তরল হয়। তরলকে যদি কুলিং করা হয় তাহলে সলিড হয়। দেখো ম্যাটারকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এছাড়াও আরো দুটো পদার্থ, এছাড়াও দুটো অবস্থান রয়েছে, যেটা বলছে দেখো বলছে অ্যাপার্ট ফ্রম দ্য সলিড, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস, মানে হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস ছাড়াও আরও দুটো স্টেট রয়েছে। সেটা কি? দেয়ার আর টু, বলছে দেয়ার আর দ্য টু আদার, বলছে দেয়ার আর টু আদার মোস্ট, বলছে অল্টার এখানে কি আদার মোস্ট, বলছে আদার মোস্ট স্টেট রয়েছে। এই লেখাটা একটু বোঝা যাচ্ছে না, দাঁড়াও, এখানে লেখাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দাও ঠিক করে দিচ্ছি। বলছে অ্যাপার্ট ফ্রম দ্য সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস স্টেট দে আর টু আদার স্টেট হবে, দে আর টু আদার স্টেট, এখানে আদার হবে। দে আর টু আদার স্টেট অফ ম্যাটার, কি রয়েছে? কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ছাড়াও পদার্থের আরও দুটি বিরল অবস্থা রয়েছে, বা আরও দুটি অবস্থা রয়েছে, যার নাম কি? এক প্লাজমা আর এক নাম কি? বোস আইনস্টাইন কনডেনসেট। বোস আইনস্টাইন কনডেনসেট, বাংলায় কি বলছে? বোস আইনস্টাইন কনডেনসেট বলছে, কনডেনসেট। তাহলে দেখো প্লাস, তাহলে কটা রয়েছে? পাঁচটা স্টেট রয়েছে। একটা লিকুইড, একটা কি রয়েছে? সলিড রয়েছে, লিকুইড রয়েছে, আর কি? গ্যাসিয়াস রয়েছে। এছাড়া আরো দুটো রয়েছে, একটা প্লাজমা রয়েছে আর বোস আইনস্টাইন কনডেনসেট রয়েছে। তো প্রথমে এইবার দেখো আমরা কি করতে চলছি। এবার দেখো যে প্লাজমা রয়েছে, এই প্লাজমাটাকে আমরা কিভাবে পড়বো। দেখো প্লাজমাটা কি, অ্যাকচুয়ালি প্লাজমাটা কি? যদি প্লাজমার দিকে তুমি দেখো, তাহলে দেখো প্লাজমা কি? প্লাজমা হচ্ছে পদার্থের ফোর্থ স্টেট। কোনটা? ফোর্থ স্টেট হবে, 4 নম্বর ভৌত অবস্থা। পদার্থের 4 নম্বর ভৌত অবস্থা এটা রয়েছে। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অধিকে গেলে এটা হয়? 10⁻⁷, 10⁻⁷ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে গেলে তবেই প্লাজমা স্টেট দেখতে পাবা, তাছাড়া দেখতে পাবা না। এই সময় গেলে কি হয়? যদি এই সময় তুমি এত টেম্পারেচারের ওপরে চলে যাও, তাহলে পরমাণুর যে নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াস আর নেগেটিভ, মানে পরমাণুর নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই গুলো কে থাকে? ইলেকট্রনগুলো ঘোরে। কেন্দ্র করেই কারা ঘোরে? ইলেকট্রনকে ঘোরে। তাহলে কেন্দ্র করে কি হবে? ইলেকট্রনগুলো ঘুরে। তাহলে ইলেকট্রনগুলো এই এদের মধ্যে যে কেন ঘুরছে, এদের মধ্যে কি থাকবে? ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, এদের মধ্যে আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলটাই কমে যাবে, আকর্ষণ বল কি হবে? শূন্য হতে থাকবে, যার ফলে এইগুলো ফ্রি স্টেটে চলে আসবে। মানে কি? ইলেকট্রন আলাদা হয়ে ঘুরবে, আলাদা থাকবে, আর পজিটিভ চার্জও আলাদা থাকবে, একে অপরের থেকে পৃথক হয়ে যাবে, স্বাধীনভাবে ঘুরে থাকবে। এর ওপরে আর কোনো এর কি থাকবে? এর ওপরে কোনো তার ডিপেন্ড থাকবে না, যে প্লাস মাইনাস হলে কি করবে? আকর্ষণ করছে, অ্যাট্রাক্ট হচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন ওকে ঘিরে থাকছে, ওই ফোর্সের জন্যই ওটা বৃত্তাকারে ঘুরছে বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এরকম আর থাকবে না কখন? যখন প্লাজমা স্টেটে চলে যাবে। তাহলে এইবার দেখো আমরা যেটা পড়লাম সেটা দেখার চেষ্টা করি। দেখো কি লিখেছি। প্লাজমা স্টেটে কি রয়েছে? বলছে সার্টেন রিয়েল গ্যাস আর হিটেড টু দ্য টেম্পারেচার higher than the 10⁷ degree centigrade, then positively charged nucleus and negatively charged electron of the gaseous atom separate from each other and the electron move freely। মানে কি? কিছু বাস্তব গ্যাস রয়েছে যাকে উত্তপ্ত করলে কত ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে? 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা অধিক তাপমাত্রায় নিয়ে গেলে কি হয়? গ্যাসীয় পদার্থের, বলছে গ্যাসীয় পরমাণুর পজিটিভ আধানযুক্ত, বলছে গ্যাসীয় পরমাণু পজিটিভ আধানযুক্ত মানে কি? নিউক্লিয়াস। আধানযুক্ত নিউক্লিয়াস ও নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং ইলেকট্রনগুলি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। স্বাধীনভাবে কি ঘুরে বেড়ায়? এবার এই স্টেটটা তুমি কোথায় দেখতে পাবা? এক তো সূর্য এবং অন্যান্য নক্ষত্র রয়েছে, তার আবহাওয়া মণ্ডল মানে কি? তার বায়ুমণ্ডলে এই স্টেটটা দেখতে পারবা। 1 নম্বর। কোথায় দেখতে পারবা? অ্যাটমসফিয়ার অফ দ্য সান অ্যান্ড আদার স্টার, বলছে অ্যাটমসফিয়ার অফ সান অথবা আদার স্টার মানে কি? সূর্য বা অন্যান্য নক্ষত্রের আবহাওয়া মণ্ডলে দেখতে পাবা। আর নিউক্লিয়ার ফিউশনে দেখতে পাবা, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া মানে কি? অপেক্ষাকৃত নিউক্লিয়াস মানে অপেক্ষিত হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস যুক্ত হয়, যেরকম হিলিয়াম, হাইড্রোজেন 1 1 আর হাইড্রোজেন 1 1 2, এরকম 4টে নিউক্লিয়াস যুক্ত হয়ে কি তৈরি করবে? হাইড্রোজেন হিলিয়াম 2 4 যুক্ত করবে, হিলিয়াম 2 4 তৈরি করবে। হিলিয়াম কত? 2 4 তৈরি করবে। অপেক্ষাকৃত 4টি হালকা নিউক্লিয়াস, হাইড্রোজেনের 4টে হালকা নিউক্লিয়াস তৈরি করে একটা ভারী নিউক্লিয়াস যুক্ত করে, সঙ্গে কি তৈরি করে? প্রচুর এনার্জি তৈরি করে। এটা আমরা ডিটেলসে পড়বো, খালি এখন এইটুকু জানো।
হয়েছে? তাহলে নিউক্লিয়ার ফিউশনে কোন বিক্রিয়া হয়? প্লাজমা হয়। প্লাজমা মানে কি? প্লাজমা মানে কি? প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে যেখানে টেম্পারেচার কত হবে? 10⁻⁷ থেকে বেশি হবে। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে যে প্লাস যে চার্জগুলো রয়েছে, এই প্লাস যে নিউক্লিয়াস রয়েছে তাকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘোরে সেটা আর কি করবে? ঘুরবে না। তখন কি করবে? এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল সেটা কি শেষ হয়ে গেছে, যার ফলে পজিটিভ চার্জ হচ্ছে স্বাধীনভাবে থাকবে, ওর মতো থাকবে, ইলেকট্রন ওর ওর মতো ঘুরে বেড়াবে, ওর মতো ফ্রিভাবে থাকবে, কারো কারো মানে একে অপরের পরে কি যে ডিপেন্ড ছিল সেটা আর থাকবে না। পরে দেখো বলছে মাস অফ সাবস্টেন্স, পদার্থের ভর। এইবার দেখো এখান থেকে মূল পড়া চালু হচ্ছে, এখান থেকে মূল বিষয়বস্তু স্টার্ট হচ্ছে, কারণ এর আগে যেগুলো পড়ছো ওগুলো পরীক্ষায় আসবে না, ওগুলো কি খুব কম আসার চান্স খুবই কম, মানে না না বরাবর। তাহলে এখানে দেখো মাস অফ সাবস্টেন্স মানে কি? পদার্থের ভর। পদার্থের ভর বলতে ধরো তুমি 40 গ্রাম সোডিয়ামকে বা 40 গ্রাম, সোডিয়ামই মনে করো, 40 গ্রাম সোডিয়ামকে হিট করছো, যদিও হিট করলে কি হবে? বাস্ট বাস্ট হয়ে যাবে, তা মনে করো 40 গ্রাম সোডিয়ামকে তুমি হিট করছো। তাহলে 40 গ্রাম সোডিয়ামকে হিট করে তুমি সেটাকে কিসে নিয়ে গেছো? লিকুইডে নিয়ে গেছো। তাহলে তার মাস কত হবে? যেহেতু এটা স্টেট চেঞ্জ হয়ে গেছে না, এটা কি ছিল? সলিড, কঠিন ছিল। এটা কি ছিল? কঠিন ছিল, সলিড ছিল। যখন সলিডকে চেঞ্জ করে কিসে নিয়ে গেছো তুমি? লিকুইডে। লিকুইডে নিয়ে গেছো, লিকুইডে নিয়ে গেছো, লিকুইডে নিয়ে গেলে কি হবে? এর কি ভর চেঞ্জ হবে? ভর চেঞ্জ হবে না। এর ভর কত থাকবে? 40ই থাকবে। আবার তুমি আরো হিট করেছো, ওকে হিট করে তুমি গ্যাসিয়াস ফেজে নিয়ে গেছো, গ্যাসীয় পদার্থে নিয়ে গেছো 40, তাহলে এর মাস কত হবে তখনও? এর মাস তখনও কত হবে? 40 গ্রামই হবে। মানে কি মাস ডাজ নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট, মানে কি পদার্থের ভর পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে না। মাস ডাজ নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট, প্রথম 1 নম্বর পয়েন্ট দেখো লেখা আছে মাস, মানে মাসটা লেখা নেই ওখানে, উপরে লেখার জন্য ডাজ নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট, মানে ফিজিক্যাল স্টেটের উপরে নির্ভর করে না, যেমন পদার্থের ভর পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে না। এখানে এইটুকুই মেন বিষয় বোঝো, মানে কি মাস অফ সলিড, সলিডের যা মাস হবে সেই মাসটাই, মানে সলিডের যা ভর হবে লিকুইডেরও তার ভর হবে, একই লিকুইড, সেই একই লিকুইডের ভরও তাই হবে, সেই একই লিকুইডের গ্যাসিয়াস ফেজেও কি হবে? তার ভর একই হবে। তার মানে কি সলিডের মাস লিকুইডের মাস আর কি গ্যাসিয়াসের মাস কি একে অপরের সাথে সেম হয়, মানে মাস হচ্ছে ডিপেন্ড করে না কার উপরে? ফিজিক্যাল স্টেটের উপরে ডিপেন্ড করে না। দেখো এবার ওর উপরে বেস করে কোশ্চেন করে ফেলেছি, দেখো বলছে 4 গ্রাম সোডিয়াম, বলছে 4 গ্রাম সোডিয়াম সলিড কনভার্ট ইনটু ভেপার গ্যাস, মানে 4 গ্রাম যে সোডিয়াম রয়েছে, সোডিয়াম সলিড ছিল, সেটাকে তুমি কনভার্ট করেছো কিসে? ভেপার মানে কি গ্যাসিয়াস ফেজে, গ্যাসে করেছো, অফ সোডিয়াম অ্যাটম। বলছে হাউ মেনি গ্রাম অফ সোডিয়াম ভেপার, বলছে ভেপার অবস্থায় সোডিয়ামের মাস কত হবে? দেখো বাংলায় পড়ে দিচ্ছি, 4 গ্রাম কঠিন সোডিয়ামকে গ্যাসীয় সোডিয়ামে, বলছে গ্যাসীয় সোডিয়াম পরমাণুতে পরিণত করা হয়েছে, তাহলে গ্যাসীয় সোডিয়ামের ভর কত হবে? গ্যাসীয় সোডিয়ামের ভর কত হবে? 4 গ্রামে হবে। কারণ কি মাস ডাজ নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট, মাস কার উপর ডিপেন্ড করে না? ফিজিক্যাল স্টেটের উপরে ডিপেন্ড করে না। বোঝা গেছে? পরে চলে আসো, পরের টপিকে কি বলছে দেখো, নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলসও কার উপর ডিপেন্ড করে না? মাসের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না? ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না? ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে না। দেখো নাম্বার অফ মলিকিউলস ডাজ নট ডিপেন্ড আপন ফিজিক্যাল স্টেট, মানে অণুর সংখ্যা পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে না। তার মানে কি বলছে? নাম্বার অফ মলিকিউল, সলিডে যত মলিকিউল থাকবে লিকুইডে তত মলিকিউলই থাকবে, এবং নাম্বার অফ গ্যাসিয়াসেও সেম থাকবে, মানে কি অণুর সংখ্যা কঠিনে যা থাকবে, অণুর সংখ্যা তরলে থাকবে, অণুর সংখ্যা অণুতে কি গ্যাসিয়াসেও তাই থাকবে। ধরো বললাম সলিডে অণুর সংখ্যা কত রয়েছে? সলিডে বলছে সলিড সিও টুতে, বলছে সলিড সিও টুতে, সলিড সিও টুতে অণুর সংখ্যা মনে করে দেওয়া আছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে সেই সলিডকে যখন তুমি কিসে নিয়ে যাচ্ছ? লিকুইড সলিড, লিকুইডে নিয়ে যাচ্ছ, লিকুইড সিওটুতে নিয়ে যাচ্ছ, তখন অনুসংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 হবে। একইভাবে সেইটাকে যখন তুমি গ্যাসিয়াস ফেজে নিয়ে যাচ্ছ, গ্যাসে নিয়ে যাচ্ছ, সেখানেও কি হবে? অনুসংখ্যা 6.022 ইন্টু 10⁻23। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার দেখো এর উপরে একটা প্রবলেম দেওয়া আছে, এটা বাংলাটা লেখা হয়নি, ভুলবশত আমার মনে ছিল না লিখতাম, এখানে বলে দিচ্ছি দেখো 200 মলিকিউল অফ CO2 গ্যাস প্রেজেন্ট ইন এ কন্টেনার, মানে একটা কন্টেনার রয়েছে, একটা জার রয়েছে, সেই জারে 200 অণু CO2 গ্যাস প্রেজেন্ট, 200 অণু CO2 গ্যাস প্রেজেন্ট। ইফ
CO2 গ্যাস কনভার্ট ইন লিকুইড, যদি CO2 গ্যাসকে লিকুইডে কনভার্ট করা হয় মানে কি তরলে পরিণত করা হয়, হাউ মেনি মলিকিউল অফ CO2 প্রেজেন্ট ইন লিকুইড CO2, তাহলে লিকুইড CO2 মানে তরল CO2 তে কত পরিমাণ কতগুলি অণু থাকবে, কত থাকবে 200 অণু থাকবে, 200 মলিকিউল থাকবে। কারণ কি মলিকিউল, কারণ কি বলেছি মলিকিউলস ডাজ নট ডিপেন্ড আপন physical state, does not depend upon physical state, physical state of matter লিখে দাও, physical state of matter মানে কি পদার্থের ভৌত অবস্থার উপরে মলিকিউল অণুর সংখ্যা নির্ভর করে না। আর কি নির্ভর করে না, মাসও নির্ভর করে না। তাহলে কি কি পেয়েছি, এক মাস নির্ভর করে না, এক কি পেয়েছি মলিকিউল নির্ভর করে না, মলিকিউলস নির্ভর করে না। তাহলে কি নির্ভর করে, এক তো ভলিউম নির্ভর করে মানে কি আয়তন নির্ভর করে, আর ঘনত্ব মানে কি ডেনসিটি নির্ভর করে, ডেনসিটি। তাহলে কি কি নির্ভর করে, এক ভলিউম মানে কি আয়তন, এক ঘনত্ব মানে কি ডেনসিটি। এই দুটো হচ্ছে কার উপর নির্ভর করে, ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করে, ফিজিক্যাল স্টেটের উপরে নির্ভর করে। তো পরে দেখো পরের টপিকে কি বলছে, যেমন দেখো ভলিউম অফ সাবস্টেন্স, সাবস্টেন্সের ভলিউম দেওয়া আছে। ভলিউম অফ সাবস্টেন্স মানে কি একটু দেখো, ওটা পড়ার আগে একদম বোঝানোর চেষ্টা করছি। বলছে জেনারেলি কি হয়, যদি তুমি জেনারেল দেখো, ইন জেনারেল মানে সাধারণত কি হয়, ইন জেনারেল মানে সাধারণত, বাংলায় বলছে সাধারণত, সাধারণত কি হয়, ভলিউম কার বেশি হয়, গ্যাসিয়াস ফেজে ভলিউম সবচেয়ে বেশি, মানে গ্যাসীয় পদার্থের ভলিউম সবচেয়ে বেশি। তারপরে কার হয়, তরলের ভলিউম তার থেকে একটু কম, আর তার থেকে কম ভলিউম কি সলিড। মানে জেনারেলের ক্ষেত্রে কি হয়, গ্যাসিয়াসে জেনারেলের ক্ষেত্রে ভলিউম সবচেয়ে বেশি কার, গ্যাসিয়াস ফেজে সবচেয়ে বেশি হয়। তারপরে কি লিকুইড ফেজ হয়, এটা লিকুইড হবে, দাঁড়াও ঠিক করে দিই, বলেছি লিকুইড লিখেছি গ্যাসিয়াস, তাহলে লিকুইড ফেজ। তারপরে কি সলিড ফেজ। কিন্তু একটা জিনিস তোমাকে, এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে হয়, কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু কি, জলের ক্ষেত্রে কি হয়, H2 ক্ষেত্রে কি হয়, যদি তুমি H2 ক্ষেত্রে দেখো তাহলে H2 ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল, যে H2 ক্ষেত্রে হওয়ার কথা ছিল হচ্ছে ভলিউম অফ H2, ভলিউম অফ H2 এটা গ্যাসিয়াস ফেজে বেশি হওয়ার কথা ছিল, কার তুলনায়, কার তুলনায় বেশি হওয়ার কথা ছিল, এটার তুলনায় লিকুইডের তুলনায় বেশি হওয়ার কথা ছিল, লিকুইডের তুলনায় বেশি হওয়ার কথা ছিল। তার তুলনায় কার বেশি হওয়ার কথা ছিল, লিকুইডের কার তুলনায় বেশি হওয়ার কথা ছিল, সলিডের তুলনায় বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অর্ডার উল্টে যায়, কি হয়, এটা হয় না, কি হয়, সলিডের বলছে কঠিন অবস্থায়, জলের কঠিন অবস্থায় যে ওয়াটার রয়েছে, ওয়াটার হচ্ছে ওয়াটারের যে ভেপার, ওয়াটার যে আয়তন রয়েছে, জলের যে আয়তন রয়েছে, জলের যে আয়তন রয়েছে সেটা সলিড অবস্থায় সবচেয়ে বেশি হয়। জলের আয়তন সলিড অবস্থায় সবচেয়ে বেশি হয় কার তুলনায়, লিকুইডের থেকেও বেশি হয়। এটা এর তুলনায় এটা হচ্ছে লিকুইডের তুলনায় বেশি হয়। মানে কি, আমি যদি ওয়াটারকে দেখি, ওয়াটারের যে আয়তন, ওয়াটারের যে আয়তন সেটা হচ্ছে কি, ওয়াটারের আয়তন কি, একটা সলিড ফর্মে, একটা কঠিন অবস্থায়, একটা তরল অবস্থায়। তুমি কি দেখছো, কঠিন অবস্থায় ওয়াটারের আয়তন বেশি হচ্ছে কার তুলনায়, তরল অবস্থায়। জলের যে তরল অবস্থায় যে আয়তন হয় তার তুলনায় কঠিনের আয়তন বেশি। কিন্তু এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এর কারণ কি, ইন জেনারেল কি হয়, সবচেয়ে ভলিউম কার বেশি হয়, গ্যাসের হয়, তারপর লিকুইডের হয়, তারপর সলিডের হয়। কিন্তু তরলের ক্ষেত্রে কি হয়, যে সলিডেরটা বেশি হয় কার থেকে, লিকুইডের থেকে। সলিডের থেকে বেশি হয় কার, সলিডেরটা বেশি হয় কার থেকে, লিকুইডের থেকে। বোঝা যাচ্ছে, সলিডেরটা বেশি হয় কার থেকে, লিকুইডের থেকে। বারবার রিপিট করছি কেন, কারণ খুব ইম্পর্টেন্ট এটা। কারণ কি, ধরো জলের যে সংকেত রয়েছে সেটা কি H2O। এবার H2 এর স্ট্রাকচার যদি তুমি দেখো তাহলে কি হবে, H2O এরকম দেখতে হবে। এই স্ট্রাকচার কোথায় শিখবো আমরা, কেমিক্যাল বন্ডিং এ শিখবো, ডিটেলসে শিখবো। আর দুটো লোন পেয়ার অফ থাকবে। এখন আমরা লোন পেয়ার দেখাবো না, এখান থেকে লোন পেয়ার কি সেটা তোমরা বুঝতে পারবে না, কারণ কি ডিটেলসে আমরা যাবো না এখন। তাহলে এই রকম স্ট্রাকচার হয়, যদি এই রকম স্ট্রাকচার হয় তাহলে লোন পেয়ারটা এখানে রাখছি না, এখানে লোন পেয়ারটা রাখছি না। তাহলে জলের স্ট্রাকচার এইভাবে রয়েছে। তাহলে আর একটা যখন অণু আসবে, আমরা যখন কি হবে, হাইড্রোজেন বন্ডিং করবো। হাইড্রোজেন বন্ডিং মানে কি, এ একটা, এইটাকে আমি সোজা করে লিখছি এবার, এরকম রয়েছে। আর একটা অণু তুমি এখানে রেখেছো, তাহলে আর একটা অক্সিজেনকে তুমি, আর একটা অণু যখন লিখছো তুমি, তখন কি লিখবা, এ একটা হাইড্রোজেন আর নিচে একটা হাইড্রোজেন দিলাম। আর এই যে অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে না, এরা এরকম হাইড্রোজেন বন্ড তৈরি করবে, এরকম একটা বন্ড তৈরি করবে, আর এইটার নামই হাইড্রোজেন বন্ড।
মানে এই দিক থেকেও আবার একটা আসবে, এদিক থেকেও কি আসবে, এটা মুছে দিয়ে এদিক থেকেও লিখতে পারি আমি, কি লিখতে পারি দেখো এদিক থেকেও আর একটা অণু, হাইড্রোজেন অণু রয়েছে এখানে ধরো মনে করো, তাহলে এখানে অক্সিজেন থাকবে, আর এদিকে হাইড্রোজেন থাকবে, আর নিচে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে এই যে এইটা বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের কারণেই, হাইড্রোজেন বন্ডের কারণে কি হবে, হাইড্রোজেন বন্ডের কারণেই লিকুইড ফেজে, যে লিকুইড ফেজের যে আয়তন হবে সেটা হচ্ছে সলিডের তুলনায় কম হবে। কারণ কি, সলিড ফর্মে যখন, সলিড অবস্থায় মানে কঠিন অবস্থায় যখন জল, কঠিন অবস্থায় জল যখন কি করবে, জল যখন কঠিন অবস্থায় জল যখন হাইড্রোজেন বন্ড তৈরি করবে, তখন হাইড্রোজেন বন্ড তৈরি করার সময় এক ধরনের তার ভেতরে ক্যাভিটি তৈরি হবে, একটা গহ্বর তৈরি হবে, ওই গহ্বরের মধ্যে কি থাকবে, বায়ু পূর্ণ হয়ে যাবে, ওই গহ্বরের মধ্যে কি থাকবে, বায়ু ভর্তি হয়ে যাবে। আর বায়ু ভর্তি হয়ে গেলে ওর আয়তন কি হবে, বেড়ে যাবে, ওর আয়তন কি হবে, বাড়বে, ওর আয়তন কি হবে, বাড়বে। আমি দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। আর একটা যদি তুমি হাইড্রোজেন অণু আঁকানোর চেষ্টা করো কি হবে, আরেকটা হাইড্রোজেন অণু আঁকাচ্ছ, কিভাবে আঁকাবো বলো এবার। এখানে আমরা কি নেব, এখানে অক্সিজেন নেব, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যেই হবে সবসময়, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এখানে। এবার কিছু মৌল রয়েছে যাদের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ড হয়, সেটা আমরা হাইড্রোজেন বন্ডিং চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টারে পড়বো, কেমিক্যাল বন্ডিং এর সব ডিটেলসে পড়ে ফেলবো। তাহলে এখানে আমরা এখানেই পুরো সবকিছু পড়তে চাচ্ছি না, কারণ মোল কনসেপ্টই অনেক বড় চ্যাপ্টার। তাহলে দেখো এখানে আবার হাইড্রোজেন বন্ড তৈরি করছে, এটা কি, এটা হচ্ছে তরলের বন্ডিং, এটা তরল অবস্থায় বন্ডিং করছে, এটা তরল অবস্থায় বন্ডিং করছে। এইবার এইটা মানে এটা হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছে, সরি এটা হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছে। এবার তরল অবস্থায় হাইড্রোজেন বন্ডিং কেমন হয় দেখো, তরল অবস্থায় যদি তুমি হাইড্রোজেন বন্ডিং দেখো তাহলে দেখাচ্ছি, দাও। তরল অবস্থায় হাইড্রোজেন বন্ডিং কি হবে, এখানে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের দুটো কি থাকবে, হাইড্রোজেন থাকবে, এইদিকে একটা হাইড্রোজেন দিলাম, আর মনে করো এইদিকে একটা হাইড্রোজেন দিলাম। নেক্সট, পরের যে হাইড্রোজেন, পরের যে অক্সিজেন রয়েছে সেটা ধরো এখানে রেখেছে, এই জায়গাটায়। তাহলে এর বন্ড, এর হচ্ছে হাইড্রোজেন একটা এদিকে আসলো, একটা হাইড্রোজেন এইদিকে আসলো। তাহলে দেখো এই যে এটা আসছে, এইটা হচ্ছে কি বন্ড করবে, হাইড্রোজেন বন্ড করলো, এটা, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড করেছে। একইভাবে দেখো এখানে আমরা একটা অক্সিজেন নিচ্ছি, এখানে একটা অক্সিজেন পরমাণু নিচ্ছি, আর যার এইদিকে একটা হাইড্রোজেন, আর এইদিকে একটা হাইড্রোজেন রয়েছে। এইবার দেখো যদি এরকম থাকে, তাহলে এই যে এখানে যে পরমাণুটা রয়েছে, এখানে যে পরমাণুটা রয়েছে, এটা মানে আরো কাছে নিতে সবচেয়ে ভালো লাগবে দেখতে, ছবিটা একটু বড় হয়ে গেছে বেশি, দেখো এখানে, এখানে রয়েছে, এখানে মনে করো হাইড্রোজেন রয়েছে, এখানে, এখানে। তাহলে এই যে বন্ডিং তৈরি হয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। একইভাবে দেখো নিচে যদি তুমি অক্সিজেন নাও, এ একটা, এ একটা, তাহলে এই যে এইটা রয়েছে, এটা হচ্ছে কি তৈরি করবে, হাইড্রোজেন বন্ড তৈরি করবে। একইভাবে দেখো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, আর কি তৈরি করবে, এখানে একটা অক্সিজেন আমি নিচ্ছি, হাইড্রোজেন নিচ্ছি, মানে এখানে একটা জল নিচ্ছি, জলের অণু নিচ্ছি, তাহলে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা হাইড্রোজেন বন্ড করবে, এই একটা হাইড্রোজেন বন্ড করবে। বোঝা যাচ্ছে কি বললাম, এই একটা হাইড্রোজেন বন্ড করছে। তাহলে দেখো এখানে যে হাইড্রোজেন বন্ডটা তৈরি করছে লিকুইড অবস্থায়, এটা কি অবস্থায়, লিকুইড অবস্থায়, এটা কি লিকুইড অবস্থায়, লিকুইড অবস্থায় জলের হাইড্রোজেন বন্ডিং, লিকুইড অবস্থায়, লিকুইড স্টেটে রয়েছে এটা, বা তরল অবস্থায় রয়েছে। আর কি গ্যাসিয়াস অবস্থায় কি হয়, গ্যাসিয়াস অবস্থায় যদি তুমি দেখো, তাহলে এই একটা অক্সিজেন থাকবে, আর এইদিকে একটা হাইড্রোজেন, আর এইদিকে একটা হাইড্রোজেন। এইবার এর নিচেই, ঠিক এর নিচে একটা অক্সিজেন আমি আঁকাচ্ছি এই জায়গাটায়, এই অক্সিজেনের জন্য এইদিকে একটা হাইড্রোজেন থাকবে এইভাবে, আর এর নিচে একটা অক্সিজেন থাকবে এইভাবে। এইবার তুমি এখানে একটা অক্সিজেন নিচ্ছ, যার কারণে এখানে একটা অক্সিজেন নিচ্ছ এইভাবে, অক্সিজেন নেওয়ার কারণে এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে একটা কি থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। সেম জিনিস দেখো, এইদিকে একটা হাইড্রোজেন নিচ্ছি, এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি আমি, আর এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন। এইবারে দেখো হাইড্রোজেন বন্ডিং কোনটা কোনটা করছে, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে, এইটা এটা হাইড্রোজেন বন্ডিং করছে, এইটা এটা হাইড্রোজেন বন্ডিং করছে। একইভাবে এটা এটা হাইড্রোজেন বন্ডিং করছে, আর কোনটা, এইটা আর এইটা হাইড্রোজেন বন্ডিং করছে, এইটা, আর এইটা আর এইটা হাইড্রোজেন বন্ডিং করছে। আর কি, এই অক্সিজেন আর এইটা হাইড্রোজেন বন্ডিং করছে। দেখো এই হাইড্রোজেন বন্ডিং করার ফলে, এখানেই দেখো এই জিনিসটাই লজিকের বিষয়, এখানে হাইড্রোজেন বন্ডিং করার ফলে দেখো এই যে এটা রয়েছে এইভাবে, এই যেটা, এই একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে দেখো, যেখানে ওখানে ক্যাভিটি তৈরি হয়নি,
এই এখানে দেখো কোনোটা আটকানো ছিল না, এই যে ক্যাভিটি তৈরি হয়েছে এর মধ্যে এসে কে প্রবেশ করবে? বায়ু। এর মধ্যে কে ট্যাপড হবে? এয়ার ট্যাপ হবে, এয়ার। এর মধ্যে কি এয়ার প্রবেশ করবে, এয়ার ভর্তি হয়ে যাবে। এয়ার ভর্তি হয়ে গেলে কি হবে? এর আয়তন কি হবে? বাড়বে। এর আয়তন কি হবে? বাড়বে। তাই জন্য সলিড অবস্থায়, তার জন্য কি হয়, সলিড অবস্থায় তরলের আয়তন কি, জলের ক্ষেত্রে আয়তনটা কি হয়? বাড়ে। সলিড অবস্থায় জলের আয়তনটা কি হয়? বাড়ে। কঠিন অবস্থায়। বোঝা যাচ্ছে কি বললাম? ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরের টপিকে দেখো কি বলছে, এর পরে যেটা রয়েছে, এরপরে এখানে দেখো ও যেটা ওই যে এখানে ছবি এঁকে দেখো সুন্দরভাবে করে দিয়েছে। তাহলে দেখো নোটে কি বলছে, ওই যে ওটা সলিডের ক্ষেত্রে এটা নোট বলে রেখেছে। সলিডের ক্ষেত্রে কি হয়? সলিডের ক্ষেত্রে তরলের থেকে লিকুইড অবস্থায় জলের আয়তন কি হয়? বেশি হয়। কিসের জন্য বেশি হয়? বলছে এয়ার ট্যাপড ইন ক্যাভিটি, যে ক্যাভিটি, যে ক্যাভিটি তৈরি হয়েছে, এই যে ক্যাভিটি তৈরি হয়েছে, এই ক্যাভিটিতে এয়ার কি হবে? ট্যাপড হবে। এয়ার কি হবে? ট্যাপড হবে। এয়ার ট্যাপড হলে কি হবে? এর আয়তন কি হবে? বাড়বে। এর আয়তন কি হবে? বাড়বে। সলিড বলছে, দেখো পড়ে দিচ্ছি, এ বলছে এয়ার ট্যাপড ইন ক্যাভিটি অফ সলিড ওয়াটার হুইচ ইজ ফর্ম হাইড্রোজেন বন্ডিং, মানে যে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে তৈরি হয়েছিল। জলের কঠিন অবস্থায় এইচ বন্ড তৈরি হওয়ার সময় গহ্বর তৈরি হয় যা বায়ু দ্বারা পূর্ণ থাকে। বোঝা যাচ্ছে কি বললাম? পরে দেখো কি বলছে, এবার হচ্ছে ডেনসিটির ক্ষেত্রে দেখো। এবার যে ডেনসিটির কথা বলছে, ডেনসিটি মানে কি? আমরা দেখো বলে দিয়েছে ডেনসিটি মানে কি, মাস বাই ভলিউম। মাস বাই কি? ভলিউম। তো মাস তো পদার্থের স্টেটের উপর নির্ভর করে না, তাহলে তো কনস্ট্যান্ট হবে। তাহলে কি লিখতে পারি এটা? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি ডি প্রপোর্শনাল 1/v। তার মানে কি, যার ভলিউম বেশি। ইন জেনারেল কি ছিল? ইন জেনারেল ছিল হচ্ছে, ইন জেনারেল মানে হচ্ছে সাধারণ অবস্থায় কি হয়, ভলিউম অফ গ্যাসের সবচেয়ে বেশি, তারপর লিকুইডের, তারপরে কি সলিডের। তাহলে এখানে ডেন্সিটি কি হবে? উল্টো অর্ডার হয়ে যাবে। ডেন্সিটি কি হবে? সবচেয়ে ডেন্সিটি বেশি কার হবে? সলিডের হবে। তাহলে ডেন্সিটি সবচেয়ে বেশি সলিডের হবে, তারপর লিকুইডের হবে, তারপরে কি হবে? তারপরে কি হবে? গ্যাসের। তারপরে কি হবে? গ্যাসের। এইবার ওখানেও আমরা একটা নোট পড়েছিলাম, সেটা কি? ওখানে আগের নোটটা বলছি, যে ভলিউম অফ ওয়াটার, ওয়াটারের ভলিউম সলিড অবস্থায় কি হয়? বেশি হয়। কার তুলনায়? ওয়াটারের ভলিউম হচ্ছে লিকুইড অবস্থায়। লিকুইড অবস্থায়। তাহলে এখানে কার হবে? এখানে ডেন্সিটি কার বেশি হবে? এখানে ডেন্সিটি কার হবে বলো? এখানে উল্টে যাবে। ডেন্সিটি অফ ভলিউমের, ডেন্সিটি বলছে এখানে ডেন্সিটি কার হবে? এখানে ডেন্সিটি অফ ওয়াটার লিকুইড অবস্থায় বেশি হবে, কার তুলনায়? ডেন্সিটি অফ ওয়াটার সলিড অবস্থায়। সেম জিনিস, কারণ কি এখানে ভলিউম যত বেশি হবে, যার ভলিউম বাড়বে তার ডেন্সিটি কি হবে? কমবে। যার ভলিউম বাড়বে তার ডেন্সিটি কমবে। আবার যার ভলিউম কমবে তার কি? ডেন্সিটি বাড়বে, যেটা এয়ার ট্যাপ্টের মাধ্যমে বুঝিয়েছিলাম। কিসের মাধ্যমে? এয়ার ট্যাপ্টের মাধ্যমে। এইবার দেখো এর উপর বেস করে একটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। কি বলছে? বলছে 10 গ্রাম ওয়াটার লিকুইড অকুপাইড 400 ml ভলিউম, মানে কি 10 গ্রাম ওয়াটার লিকুইড অবস্থায় রয়েছে, যেটা কত স্থান দখল করেছে? 400 ml আয়তন দখল করেছে। ইফ হোল ওয়াটার, সম্পূর্ণ ওয়াটার কনভার্টেড ইনটু গ্যাস ফেজ সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। তাহলে কোনটা সত্য? বলছে সম্পূর্ণ ওয়াটার যদি গ্যাসে কনভার্ট হয়ে যায়, বাংলায় পড়ে নাও, 10 গ্রাম জলের আয়তন 400 ml, যদি পুরো জল গ্যাসে পরিণত হয় বা রূপান্তরিত হয়, তাহলে নিচের কোনটি সত্য? দেখো যখনই এখানে দেখো বোঝার চেষ্টা করো, 400 ml কি রয়েছে? এটা ml ভলিউম রয়েছে না, এটা ওয়াটার রয়েছে, সেটা কিসে গেছে? গ্যাসে গেছে। গ্যাসে গেলে আমরা তো জানি ভলিউম অফ গ্যাস সবচেয়ে বেশি কার তুলনায়? ভলিউম অফ লিকুইড তার থেকে ভলিউম অফ সলিড। তাহলে দেখো ভলিউম অফ ওয়াটার গ্যাস ফেজে, বলছে ওয়াটার গ্যাস ফেজে ভলিউম কি 500 হবে? ওয়াটার বলছে ওয়াটার ভলিউম অফ ওয়াটার ইন গ্যাস ফেজ, গ্যাস ফেজে কি ভলিউম 500 হবে? জানি না 500 হবে, কিন্তু 400-র বেশি কত হবে? এখানে দেখো কত রয়েছে, এখানে কাজ করো, এখানে 500 করে নাও, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে ভলিউম অফ ওয়াটার ইন গ্যাস ফেজ কি 500 হবে? 500 সমান হবে না? হবে না। ভলিউম অফ গ্যাস ফেজে, গ্যাসে কি ভলিউম কি হয়? বেশি হয়। গ্যাসের কি ভলিউম কি হয়? বেশি হয়। তাহলে এটা হবে না। ভলিউম অফ ওয়াটার ইন গ্যাস ফেজ ইজ গ্রেটার দ্যান দ্য 500 ml, মানে কি গ্যাসীয় অবস্থায় জলের আয়তন 500 ml এর থেকে বেশি হবে? অবশ্যই বেশি হবে। বলেইছে তো ভলিউম কার বেশি? গ্যাস ফেজে বেশি। কার তুলনায়? লিকুইডের তুলনায়। কার তুলনায়? গ্যাসের তুলনায়, সলিডের তুলনায়। আর পরেরটা দেখো, ভলিউম অফ ওয়াটার ইন গ্যাস ফেজ, গ্যাস ফেজে ভলিউম কি লেস দেন 500 ml? 500 ml এর থেকে কম হবে না? কম হবে না। আর কি চারেরটা? নান অফ দিস। তাহলে কোনটা উত্তর? বি। বোঝা যাচ্ছে কোনটা উত্তর? বি। তো দেখো আজকে হয়তো এই পর্যন্ত রাখছি। তো এরপরে নেক্সট টপিকে আমরা এরপর থেকে স্টার্ট করব। এরপরে আমরা হয়তো দু একটা কোশ্চেন করতে পারি, তারপরে নতুন টপিক স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।